দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি আছি তৌহিদ তুহি। আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাদেরকেও স্বাগতম। আমাদের এখানে সবার প্রতি শুভেচ্ছা, সব দর্শকদের প্রতি শুভেচ্ছা। ম্যাডাম, আমরা যদি প্রথমে চলে আসি জনমুখী যে আন্দোলন, এখানে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ কিভাবে সম্পৃক্ততা আছে এবং কিভাবে আপনারা ভূমিকা রাখতেছেন? আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় একটা জনমুখী সংগঠন। জনগণকে নিয়ে আমাদের কাজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য দুনিয়ায় এসেছেন, মানুষের মধ্যে মানব সমাজে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা, আমরা এই মিশন নিয়েই কাজ করছি। মানুষের মধ্যে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে হলে মানুষের কাছে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, আর এই জন্যই আমাদের সংগঠনটা সবসময় জনমুখী। জনমুখী আপনাদের এই ক্ষেত্রে, আপনারা তো সাধারণত নারীদের মধ্যে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে রাজনৈতিক শিক্ষা বা অন্য জায়গাগুলোতে আপনারা কিভাবে, কি ধরনের কর্মসূচির মাধ্যমে করে থাকেন? আচ্ছা, আপনি যদি চিন্তা করে দেখেন এবং ইসলামের সঠিক শিক্ষা যদি আমরা পাই, তাহলে দেখা যাবে যে ইসলামে ধর্ম, রাজনীতি, সমাজনীতি কিছুই আলাদা নয়, সবটাই হলো ইসলাম। অর্থাৎ ইসলামিক ওয়েতে জীবনের সমস্ত দিক বিভাগকে পরিচালনা করাই হলো আল্লাহর দ্বীনের লক্ষ্য, এবং নবী রাসূলুল্লাহ এই জন্যই দুনিয়া এসেছেন। তো কাজেই যদি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা হয়, তাহলে সেটা ধর্ম থাকে না, ইসলাম থাকে না। এই কারণেই আমরা সবটা জীবনের সব দিক বিভাগ নিয়েই আমরা চাই জীবনকে পুনর্গঠন করতে, সমাজকে এবং রাষ্ট্রকে। ইসলামকে সামনে রেখে আপনারা ইসলামকে সামনে রেখে আমরা সমাজকে পুনর্গঠন করতে চান। এক্ষেত্রে রাজনীতি ইসলামের একটা পার্ট, আপনি যেটা বলছিলেন, নারীদেরকে রাজনীতিমুখী করতে, মানে আপনাদের কর্মসূচিগুলো কি? আচ্ছা, নারীদেরকে রাজনীতিমুখী আমাদের আলাদাভাবে করা লাগে না, কারণ যখন একজন ব্যক্তিকে আমরা ইসলামের দাওয়াত দিই, তখন তাকে আমরা সরাসরি কোরআনের দাওয়াত দিই, রাসূলের সুন্নাহর দাওয়াত দিই। কোরআনের এই দাওয়াত যখন তারা পায়, অর্থাৎ কোরআনকে তারা অর্থসহ যখন পড়ে, বুঝে পড়ে, তখন কোরআনের নির্দেশগুলো তাদের জীবনে তারা বাস্তবায়ন শুরু করে দেয়। এবং সেখানে রাজনীতি যদি মানব কল্যাণের জন্য হয়, তাহলে ইসলাম তো সেই মানব কল্যাণই চায়। সুতরাং আমরা তখন সেটা আমাদের নারীরা বুঝতে পারে, সাধারণ মহিলারা বুঝতে পারে যে আসলে কারো অকল্যাণ করা ইসলামে নিষিদ্ধ, কারো কল্যাণের দিকে আগানো হলো প্রত্যেক ইমানদারের দায়িত্ব। তো কাজেই আমরা রাজনীতির ময়দানটাকে খারাপ মানুষদের জন্য ছেড়ে দিব, আর আমরা ভালো মানুষরা ঘরে বসে থাকবো বা অথবা শুধু মসজিদে বসে তসবিহ পড়বো, এটার নাম তো ইসলাম না। এবং এইভাবে সমাজে কোনো ভালো কিছু হবে না। তো এইভাবে আমরা যখন নারীদের মধ্যে ইসলামের এই সেন্টিমেন্টটা তুলে ধরি এবং কোরআনের শিক্ষাটা তুলে ধরি, তখন অটোমেটিক তারা রাজনীতি সচেতন হয়। এবং সেই রাজনীতি হলো আমাদের সমাজের যে রাজনীতি প্রচলিত আছে, যেটা শুধু প্রতিশ্রুতি, কিন্তু আবার সেটা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, ইলেকশনের আগে একরকম, ইলেকশনের পরে আরেক রকম চরিত্র, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারীদেরকে এই জিনিসগুলোই আমরা তাদের সামনে রাখি, আর এইভাবেই তারা আমাদের দাওয়াতটাকে গ্রহণ করছে, এবং খুব দ্রুতই মহিলাদের মধ্যে ইসলামের আলোটা ছড়িয়ে পড়তেছে। আপনি যেটা বলছিলেন খুব দ্রুত ছড়িয়ে পড়বে, আমরা যদি একটু বিচার করি, 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা অনেক বেশি পাবলিকলি কাজ করার সুযোগ পেয়েছেন। ইতিপূর্বে আপনারা কাজ করেছেন ঘরোয়াভাবে, বিভিন্ন তালিমের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। তো আপনাদের যে জনশক্তি, সেটা 5 তারিখের পরে বাড়ছে কিনা, বাড়লে এর হার কেমন? আসলে জনসমর্থন বেড়েছে, কিন্তু জনশক্তি যে 5 তারিখের পরে অনেক বেড়েছে এটা বলবো না। কারণ কি, যে আমরা বিগত 16 বছরের স্বৈর শাসনে আমরা অনেক বেশি নির্যাতিত, নিষ্পেষিত হয়েছি, কিন্তু আমরা আমাদের দাওয়াতি কাজ বন্ধ করিনি, আমরা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করিনি। আমরা আমাদের কোরআন স্টাডি করা, হাদিস স্টাডি করা, স্টাডি সার্কেল করে বিভিন্ন বই পুস্তককে, সেটা শিক্ষাগুলোকে আমরা হজম করার চেষ্টা করেছি, এবং সেটা খুব ছোট ছোট বৈঠকের আকারে আমরা করেছি। এমনকি যে স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 2 জন 3 জন 4 জন একসাথে চায়ের কাপ সামনে নিয়ে বসেও আমরা আমাদের এই স্টাডিগুলো আমরা করেছি। হ্যাঁ, পারস্পরিক মত বিনিময় আমরা করেছি। এবং দেখা গেছে কোরআন ক্লাস, এটা সাধারণ মহিলাদের কাছে খুবই ফেভারিট একটা জিনিস, এবং খুবই হৃদয়ের আবেগের বিষয় যে কোরআনটাকে সহি করে শিখবে। বাচ্চা কোলে নিয়ে তারা আসছে, হ্যাঁ, সেখান থেকেই তাদেরকে ধরে নিয়ে গেছে, গোপন বৈঠকের কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, অনেক কিছু দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ তো এগুলা
দেখেছে, নিজ চোখে তারা দেখেছে। কাজেই এগুলা সরকারের বিপক্ষেই গেছে, পক্ষে যায়নি। তো এই জন্য আমাদের যে কর্মী সংখ্যা, রোপণ সংখ্যা বেড়েছে, কিন্তু গত এই 15-16 বছরেই বেড়েছে। এখন নতুন করে বিশেষভাবে বাড়তেছে তা না, কিন্তু সাপোর্ট এখন অনেক বেশি হচ্ছে। যেমন দুর্বল মনের যারা, তারা তো ওই যে একবার কিছু মহিলাকে ধরে নিয়ে গেলে তো বাকিরা তো পিছিয়ে যায়। কেউ মানে রিপোর্ট বই, নিজে রিপোর্ট রাখতো, সে রিপোর্ট বই ছিঁড়ে ফেলছে অথবা রিপোর্ট বই ফেলে দিছে। কিন্তু যারা বলিষ্ঠ মানে তারা বলে এরা কি করবে, আমার বাসায় বই আছে, ইসলামের সাহিত্য আছে, ঠিক আছে, ইসলামের সাহিত্যগুলো আমি রেখে দেব। কারণ কি, যে পুলিশ যদি সে নিয়ে যায়, আল্লাহ ওদের কাউকে হয়তো হেদায়েত দিতে পারে। এই বই পড়ার মাধ্যমে, এই কোরআনে হাদিস পড়ার মাধ্যমে আল্লাহ ওদের কাউকে হেদায়েত দিতে পারে। আমি এটা বস্তায় ভরে আমি এটা ওয়াশরুমে কেন রাখবো? কারণ এটা তো প্রতি অপমান করা হয়। সুতরাং এখানে ইমানের বলিষ্ঠতা যাদের আছে তারা টিকে ছিল, আর ইমানের দুর্বলতা যাদের, তারা পিছিয়ে ছিল। কিন্তু এখন আমরা প্রকাশ্যে কাজ করার কারণে, প্রকাশ্যে কাজ করার সুযোগ পেয়েছি। 1 নম্বর হলো আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমরা বড় সমাবেশে মহিলাদের মধ্যে কথা বলতে পারতেছি। আর দ্বিতীয় হলো যে যেহেতু এখন ভয় কেটে গেছে, সাধারণ মানুষ তাদের আসল সাপোর্টটা প্রকাশ করতেছে, এগিয়ে আসছে। জনসমর্থন বেড়েছে, জনশক্তি হারটা আগের মতোই আছে। আমরা যেটা জানতে পেরেছি, আপনাদের যদি রোপণ সংখ্যাতে আসে বা জনশক্তিতে আছে, প্রায় 45 থেকে 50% কাছাকাছি মহিলা, পুরুষদের তুলনায়। এবং এমনও সংখ্যা মাঝে মধ্যে করা হচ্ছে যে পুরুষদের থেকে আপনারা এগিয়ে যাবেন অনেক বেশি। আমরা কোনো জেলায় আমাদের পুরুষ রোপণের চেয়ে মহিলা রোপণ বেশি। এটা সম্ভব হলো কিভাবে আসলে? আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে সংগঠন, রাজনীতি, এগুলোতে আসলে পুরুষ মানুষের অংশগ্রহণ বেশি থাকে, নারীদের কম থাকে তুলনামূলক। তো আপনাদের যে সংখ্যাটা, যে আপনারা পুরুষদেরকে ছাড়িয়ে যাচ্ছেন, আপনিও বলছেন যে বিভিন্ন জেলায় আপনারা ছাড়িয়ে গেছেন, আসলে মানে এখানে ম্যাজিকটা কি ছিল? এখানে ম্যাজিকটা কোরআনের ম্যাজিক, এবং মহিলাদের যে একটা নরম মন আছে, ওই সফট কর্নারে যখন আমরা নক করি, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের দরজাটা উন্মুক্ত করে দেন, তাদের হৃদয়ের আবেগকে আরও বাড়িয়ে দেন। এটা আমাদের ক্রেডিট না, এটা হলো আল্লাহর কালামের ক্রেডিট আমি বলবো। আচ্ছা, এক্ষেত্রে কি আরেকটা বিষয়, যে নারীদের যেহেতু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কর্মজীবী নারীর সংখ্যা বাংলাদেশে খুব বেশি নয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে তাদের অনেক বেশি সময় আছে, আপনারা সেটা কনজিউম করে তাদেরকে তালিম দিতে পারছেন, এরকম কিছু? আচ্ছা, কর্মজীবী নারীর সংখ্যা আসলে একেবারে কম নয়, কারণ এখন তো বাংলাদেশে গার্মেন্টস শিল্প অনেক বেশি হয়েছে, প্রোগ্রেস করেছে, এবং গার্মেন্টস শিল্পে 90% হলো নারী। তো এছাড়াও ধরেন চাতাল শিল্প বা এই যে বিভিন্ন ধরনের কলকারখানা, সবখানেই কিন্তু নারীরা সম্পৃক্ত আছে, শ্রমজীবী মানুষ অনেক বেশি সম্পৃক্ত আছে এর সঙ্গে। তো কর্মজীবী নারীদের মধ্যেও আমরা কাজ করছি, কিন্তু ওদেরকে আমরা যথাসময়ে পাই না। কিন্তু তারপরেও তাদের যে অবসর সময়টা, সেই সময় আমরা হাজির হই, আমরা বলি যে আপনারা আল্লাহর কোরআনের একটা কথা শুনেন, হাদিসের একটা কথা শুনেন, আমাদের তো এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনের জন্য তো আমরা সব কাজ সেরে পরে প্রস্তুতি নেবে, এটা তো সম্ভব না, বরং প্রত্যেকটা কাজের মধ্যে দিয়েই প্রস্তুতি দরকার। আর এটা যদি আপনি করেন, তাহলে আপনার সন্তানকে আপনি একটা সুশিক্ষা দিতে পারবেন, আপনার হাজব্যান্ডের সাথে একটা সুন্দর সম্পর্ক আপনি করতে পারবেন, এবং দুনিয়াও আপনার সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এইভাবে আমরা মহিলাদেরকে তাদের যে সাপ্তাহিক ছুটির দিন, ওই সাপ্তাহিক ছুটির দিন অনুযায়ী আমরা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, গার্মেন্টস নিয়ে আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা পরে, কিন্তু একটা প্রশ্ন না করে থাকতে পারছি না, সেটা গার্মেন্টসে আপনাদের কাজ কেমন, সেক্ষেত্রে জনশক্তি কেমন গার্মেন্টস সেক্টরে? যেহেতু অনেক নারী গার্মেন্টসে কাজ করেন। গার্মেন্টস সেক্টরে আমাদের ওই যে মানে আমাদের শ্রমিক কল্যাণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে কাজ হচ্ছে। মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগটা চালু হয়েছে অনেক পরে, কিন্তু আল্লাহর রহমতে ওয়েল অর্গানাইজড হইতে কাজ হচ্ছে। তবে ওদেরকে আমরা মানে যেহেতু গার্মেন্টস কর্মীরা অনেক বেশি ব্যস্ত থাকে, আবার ওভারটাইমও করতে হয় তাদের, তো ওই জন্য তাদেরকে আমরা কম পাচ্ছি। কিন্তু আমরা সেখানে ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করছি, যেখানে আমরা কিছু গার্মেন্টস শ্রমিক পাচ্ছি, ট্রেড ইউনিয়ন গঠনের চেষ্টা করছি। এবং আমাদের মধ্যে এমন কিছু বোন আসছে যারা এক সময় অন্য দলে ছিল, এবং সেখানে তারা খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। তারা যখন ইসলামী আন্দোলনে আসছে, তখন এখানেও তারা একইভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন, এবং তাদেরকে দিয়েই আমরা ট্রেড ইউনিয়ন গঠন
করে মানে কাজ চলমান আছে। জি জি, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে সক্রিয় যাচ্ছেন ভূমিকা সব। পালন করছি আর কি। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে যাই, বাংলাদেশে এখন যে বাস্তব চিত্র, নারীদের নিরাপত্তা, অবস্থান, এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশে এখন যে নারীদের অবস্থা, এটা কোনো মতে কাম্য নয়, বরং অবস্থাটা উত্তরণ হওয়া দরকার, অবস্থাটা আরও উন্নত হওয়া দরকার। প্রথমত, বাংলাদেশে নারীদের নিরাপত্তাহীনতা আছে। দ্বিতীয়ত, তাদের প্রতি বিভিন্ন ধরনের জুলুম, অর্থাৎ শক্তিমান দুর্বলের উপরে যে জুলুমটা করে, সেই জুলুমটা কিন্তু সমাজের সর্বস্তরে হচ্ছে এবং সেটা মহিলারা এটা শিকার। আর তারপর শিশুদের উপরে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো এই জিনিসগুলো তো কোনো মতে মেনে নেওয়া যায় না। এই অমানবিকতার বিরুদ্ধে এবং নারীদের মানে সত্যিকার অধিকার আদায়ের জন্য আমরা সব সময় সক্রিয় আছি। আমরা ঘরে বাইরে সবখানেই সক্রিয় আছি। ঘরেও আমরা আল্লাহর মেহেরবানিতে আমাদের যে ইসলামী আন্দোলনের স্বামী যাদের ঘরে আছে, সেখানে একটা শান্তি বিরাজ করছে এবং আমরা পরস্পরকে শ্রদ্ধা করছি। আবার যাদের হাজব্যান্ডরা ইসলামী আন্দোলনে নেই, তারা চেষ্টা করছে হাজব্যান্ডকে এদিকে আনতে। যখন এইদিকে আসে, ইসলামী আন্দোলনের দিকে আসে, তখন তাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসে। তো যাই হোক, আমরা এই নারীদের অধিকার আদায়ে আমরা সোচ্চার, সচেতন, এবং যতক্ষণ পর্যন্ত মানে যেই সরকারই আসুক না কেন, আমরা আসি বা যেই সরকারই আসুক না কেন, সেই সরকারের কাছে আমাদের সবসময় নারীদের বিষয়টা অগ্রাধিকার থাকবে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। তো নারী নেতৃত্ব, আমরা নারী নেতৃত্বের কথা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, বিগত 15 বছর 17 বছর আমরা শুনেছি অনেক। কিন্তু প্রকৃতপক্ষে কি নারী নেতৃত্ব বা নারীরা সেই জায়গাটা পেয়েছে বলে আপনার মনে হয়? বা নারীর ক্ষমতায়ন যেটা বলা হয়, সেটা প্রকৃত অর্থে হয়েছে? আসলে নারী নেতৃত্ব আর নারীর ক্ষমতায়ন দুটো কিন্তু এক না। আমি এক না এই জন্য বলবো যে নারী নেতৃত্ব থাকলেই যে নারীরা খুব সুখে থাকবে, ভালো থাকবে, এমন না। বরং আমরা অধিকার আদায় করতে চাই এবং এই অধিকার আদায়ের আন্দোলনে আমরা নারীরা আছি। আর না, বাংলাদেশের বিগত অন্তত 20-25 বছর একজন নারীর অধীনে, 2জন নারীর অধীনে ছিল বাংলাদেশ। কিন্তু সেই সময় কি নারী নির্যাতন হয়নি? নারীরা কি অধিকার হারা হয়নি? সুতরাং নারী নেতৃত্ব থাকলেই যে নারীরা অধিকার পাবে এমন কথা না, বরং নারীদের প্রতি ইনসাফ করার মতো সেই ধরনের ইনসাফপরায়ণ লোক লাগবে, সে পুরুষ হোক বা নারী হোক। তো এই জন্য নারী নেতৃত্বের ব্যাপারে আমাদের কথাটা স্পষ্ট যে আমরা নারীদের অধিকার চাই, নারীদের মূল্যায়ন চাই, সম্মান চাই। আমরা মায়ের সম্মান, বোনের অধিকার, স্ত্রীর অধিকার, এগুলো আমরা চাই পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যেখানে যেখানে প্রযোজ্য। রাজনৈতিক অঙ্গনে নারীদেরকে আরো বেশি অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণের বিষয়টা যে আসলে নারীদের প্রতিনিধিত্ব তো অবশ্যই থাকতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত যে নারীদের প্রতিনিধিত্ব নারীদের ভোটেই আসা উচিত। এখানে জাতীয় সংসদে মহিলা আসন আছে নামমাত্র 50টা সংরক্ষিত আসন, কিন্তু সেটা নামমাত্র। তো এটা কিন্তু নারীর যথার্থ প্রতিনিধিত্ব নয়। নারী প্রতিনিধিত্বের জন্য নারীদের দিয়েই আসলে মানে আপনি বলছেন যে এখন যেটা হয় যে রাজনৈতিক দলের মনোনয়নে সংরক্ষিত আসনে নারীরা যাচ্ছে, সেক্ষেত্রে নারীদের ভোটের মাধ্যমে এই প্রতিনিধিত্বটা নির্বাচন, জি, নারীদের ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচন হওয়া উচিত। আচ্ছা, তখন সরাসরি ভোটের মাধ্যমে, জি, সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচনটা হওয়া উচিত। আচ্ছা, সেটা মনে করেন খুব ভালো জিনিস। আমরা দেখি যে এটা তো একটা নারীদের প্রতিনিধিত্ব, আসলে সংরক্ষিত আসন দেওয়া, এটা সংরক্ষণ করা। সবসময় আমরা দেখা যায় যে যারা মাইনরিটি বা পিছনের দিকে থাকে তাদের জন্য সংরক্ষণ করে ওটাকে এগিয়ে নিয়ে আসা হয়। তো আমরা কি এমন একটি বাংলাদেশ দেখতে পারি না যেখানে নারীরা সরাসরি প্রতিনিধিত্ব করবে বা নির্বাচনের মাধ্যমে আসবে? এটা হতে পারে কি? হ্যাঁ, নারীরা নির্বাচনের মাধ্যমেই আসবে, এটাই আসলে নারীদের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এই বিষয়ে আমাদের সংগঠনও চিন্তাভাবনা করছে, মানে জনগণের আকাঙ্ক্ষার আলোকে এটা করা হবে ইনশাল্লাহ।
আচ্ছা, গার্মেন্টস খাত নিয়ে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। আমরা দেখা যায় যে গার্মেন্টসে আপনি বলছিলেন যে প্রায় 90% নারী। তো এখানে ওভারটাইম আছে বা বিভিন্ন নামে বেনামে করে তাদের প্রতি অনেক সময় হয়রানি, নির্যাতন বা মানসিক নির্যাতন করা হয়, বা যে পরিমাণে শ্রমও তাদের থেকে নেওয়া হয় সেই পরিমাণে তাদেরকে মজুরি দেওয়া হয় না। অনেকগুলো বিষয় আছে। তার মানে এক কথায় যে অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার বলা যায়। তো এই জায়গাটা নিয়ে আপনারা কতটুকু কনসার্ন, এবং এটা উত্তরণে আপনাদের পরিকল্পনা আছে কিনা কোনো? আমরা আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে তার মাধ্যমে আমরা চেষ্টা করছি। আসলে একটা পজিটিভ সরকার ব্যবস্থা হলে তার কাছে আমরা এই সমস্ত দাবিগুলো উত্থাপন করতে পারবো, এবং বিশেষ করে মজুরি বৈষম্য, নারীদের যে মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য মানে গার্মেন্টস শিল্পে আসলে মহিলাদের অবদানের উপরে গার্মেন্টস শিল্প দাঁড়িয়ে আছে, কিন্তু সে অনুযায়ী মহিলাদের মূল্যায়ন হচ্ছে না। এই জন্য মহিলাদের যথাযথ মূল্যায়ন যেন করা হয়, গার্মেন্টস শ্রমিকদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়, আমরা সেটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সরকার আসলে কেমন? আমাদের সরকার আসলে এটা মানে প্রায়োরিটি পাবে আমরা আশা করি। আচ্ছা, অনেকে বলে থাকেন যে পুরুষ থাকাকালীন সেখানে নারী নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। বিষয়টা কি কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনাদের সংগঠনের সঙ্গে এটা কিভাবে যায়? আসলে অনেকে বলে থাকেন এই কথাটা এটা নয়, বরং ইসলামের দৃষ্টিতে নারী নেতৃত্ব কম্বাইন, যেখানে পুরুষ এবং মহিলা উভয় আছে, সেখানে নারী নেতৃত্বের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদের দেখার বিষয়। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা হলো সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ। তো যেখানে নারী এবং পুরুষ উভয় আছে সেখানে রাসূলের সুন্নাহ অনুযায়ী পুরুষ আসলে নেতৃত্ব দেবে। কিন্তু তারপরেও আমরা হাদিস থেকে জানতে পারি যে একজন পুরুষ ইসলাম গ্রহণ করেছে, তার স্ত্রী আগেই ইসলাম গ্রহণ করেছে, স্ত্রী সূরা দোয়া এগুলো জানে, কিন্তু স্বামী এখনও জানে না। সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু নামাজের ক্ষেত্রে অন্তত দুইজন যখন নামাজ পড়ে তখন স্ত্রী ইমামতি করতে পারবে। অর্থাৎ এটা থেকে একটা মানে অপশন আমরা পাচ্ছি, সেটা হলো যে ক্ষেত্রে নারীর দরকার, নারীর নেতৃত্ব দরকার, সেখানে দেওয়া যাবে। কিন্তু সামগ্রিকভাবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। সব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেখানে প্রধান নির্বাহী কে হবে এটা হলো আসলে দেশের জনগণই তো নির্ধারণ করবে। আর আমরা জনগণের সেন্টিমেন্টের বাইরে কোনো কিছু চাপিয়ে দেব না। আর সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হবে ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটাকে আমরা ধীরে ধীরে মানুষের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করব। মানুষের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করব না। আচ্ছা, আমরা দেখেছি জামাত ইসলাম যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বা 5 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে এসেছে, কিন্তু আপনাদের গঠনতন্ত্র এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ইকামতের দিন বাস্তবায়ন করা। তো ইসলামিক রাষ্ট্র, ইকামতের দিন বাস্তবায়ন এবং কল্যাণকর রাষ্ট্রের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? আসলে ইসলাম তো নিজেই হলো কল্যাণের প্রতীক, ইসলামের সব কিছুই কল্যাণকর। তো কাজেই আমরা যদি কল্যাণ রাষ্ট্র বলি তাহলে ইসলামী রাষ্ট্রই হবে সে কল্যাণ রাষ্ট্র। কিন্তু বর্তমানে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা সেটা ইসলামকে বাদ দিয়ে যে কল্যাণ রাষ্ট্র, সেখানে কিন্তু কিছু কল্যাণ কিছু অকল্যাণ থাকে, পুরোটা কল্যাণ থাকে না। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে একদম কমপ্লিট একটা কল্যাণ রাষ্ট্র হবে। তো আমরা যদি মানুষের কল্যাণ রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সেটা আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আসলে ইসলামকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারলেই সেই কল্যাণটা মানুষ পাবে। মানে আপনাদের চূড়ান্ত লক্ষ্য ইকামতের দিন, এটার স্টেপ বাই স্টেপ আগাতে হবে। সেখানে কোনো মিশন ইকামতের দিন, মিশনগুলো হলো আপনার কল্যাণ রাষ্ট্র এরকম। হ্যাঁ, যেমন ধরেন এই যে আল্লাহর দেওয়া সূর্য এবং চন্দ্র, কাফের মুশরিক মুনাফিক সবাইকে কিন্তু আলো দিচ্ছে একদম। হ্যাঁ, তো কাজেই ইসলামী কল্যাণ রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন দেশের আপামর জনসাধারণ সবাই সেই কল্যাণের হবে, ভাগিদার হবে। এবং তখন ইসলামের রাষ্ট্রের যে সৌন্দর্য, ইসলামের রাষ্ট্রের যে কার্যকারিতা, এটা মানুষ বুঝতে পারবে। এখন আমরা তাদের কাছে, এখন আমরা সাধারণ মানুষের কাছে সেই কল্যাণের কথাই, যেমন আমাদের বৈষম্যমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, চাঁদাবাজি বন্ধ হোক, এগুলো আমরা চাই, যেগুলো আসলে তারপরে আমাদের দেশের জাতীয় সার্বভৌমত্ব
আমরাই রক্ষা করব, এই জিনিসগুলা আসলে ইসলামেরই অন্তর্ভুক্ত, এগুলো ইসলামের বাইরে নয়। তো আমরা যেই ভাষাই বলি না কেন, কিন্তু সেটা আসলে মানুষের কল্যাণের জন্য, এবং ইসলামের বাইরে আমরা কিছু করি না, করবো না ইনশাল্লাহ। অনেকেই বলেন যে রাজনীতিতে আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীর ভূমিকা খুবই সীমিত, তো আপনি কি এটা মনে করেন, নাকি ইসলাম সবাইকে সবর্ণ সুযোগ দিয়েছে? আসলে রাজনীতিতে নারীর ভূমিকা সীমিত এটা বলা ঠিক নয়, বরং যেখানে নারীর যতটুকু প্রয়োজন সেখানে নারী তার ভূমিকা রাখতে পারে। নারীদের যদি ফ্রিনেস থাকে, তারা মতামত প্রকাশের সুযোগ পায়, তারা কাজ করার সুযোগ পায়, তাহলে সেখানে নারীদের থেকেও রাষ্ট্র কিন্তু অনেক কল্যাণ পেতে পারে। তো এখন ইসলামের দৃষ্টিতে নারীর ভূমিকাটা আসলে সামান্য নয়, বরং বর্তমান বিশ্ব মানে পশ্চিমা বিশ্ব যেটা করে, নারীদেরকে ঘরের বাইরে বের করে এনে তাদের সমস্ত রাষ্ট্রীয় সামাজিক কর্মকাণ্ড অনুসরণ করে, কিন্তু তাদের ঘরটা ধ্বংস হয়ে যায়। তো ইসলাম কিন্তু এখানে ঘরের দায়িত্ব দিয়েছে মেয়েদেরকে, মহিলাদেরকে, আর পুরুষকে দিয়েছে বাইরের পৃথিবীর দায়িত্ব। কিন্তু তার অর্থ এই না যে মহিলারা বাইরের পৃথিবীতে কোনো কাজই করতে পারবে না বা তাদের কোনো অবদানই রাখবে না, এরকম কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে তার স্ত্রীদের ভূমিকা আমরা সেখানে দেখি। হুদায়বিয়ার সন্ধির সময় সবচেয়ে কঠিন পরিস্থিতি যখন দেখা দিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিতে স্বাক্ষর করে ফেলছেন এবং বলছেন যে এখন তাহলে এই বছর আর আমাদের উমরা করা হচ্ছে না, তোমরা করে ফেলো, তোমরা মাথা মুন্ডন করো, পশু জবাই করো, একদম সবাই চুপ। 3 বার বলার পরেও কেউ শুনে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কারণ জিজ্ঞেস করলেন যে আপনার চেহারার এই অবস্থা কেন? বলছে এই সমস্যা। বলছে যে হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে যেই এই যে করার তৌফিক দিয়েছেন, এই চুক্তিটা করার তৌফিক দিয়েছেন, এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। আপনি নিজেই মাথা মুন্ডন করুন, আপনি নিজেই কোরবানি করে ফেলেন। এই পরামর্শটা পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাইরে বের হয়ে তিনি নিজেই মাথা মুন্ডন করলেন, কোরবানি করলেন। তখন সাহাবীদের হুঁশ হইল, আরে আল্লাহ রসুল যেখানে করছে, মাথা মুন্ডন করছে, কোরবানি করছে, আর আমরাও বসে থাকবো? সবাই করলো। দেখেন, একজন মহিলার যে তার মেধা, তার তীক্ষ্ণ মেধা সমস্ত সাহাবীদের উপর দিয়ে তো সেটাকে কাজে লাগাইছে। এখানে আল্লাহ রসুল কিন্তু তুমি মহিলা, তুমি কি বুঝো এটা বলেন নাই। সুতরাং মহিলাদের ভূমিকাটা সবসময় ইসলামে আসলে সম্মানজনক এবং মুখ্য, এটা গৌণ নয়। এই জন্য ইসলামের রাষ্ট্র পরিচালনায়ও মহিলারা অংশগ্রহণ করতে পারবে, সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, আমরা যদি আসি নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও এখন যেহেতু উদ্যোক্তা হওয়ার সুযোগ পরিমাণে, তো আপনারা যাদের মধ্যে কাজ করেন বা এই নারীদেরকে নিয়ে এরকম আর্থিক সক্ষমতা গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আপনাদের কি বিশেষ কোনো কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি আছে, চলমান আছে। আমাদের তো ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে আছে এবং অন্যান্য জেলায়ও আছে। সেটা হলো আমরা এই উদ্যোক্তা তৈরির চেষ্টা বহুদিন যাবৎ আমরা করছি এবং আমাদের বেশ কিছু ভালো উদ্যোক্তা আছে। এই 2025-এও তাদের হয়েছে, উদ্যোক্তা সমাবেশ হয়েছে, তার আগের বছরও হয়েছে, এটা চলছে। আর আমি যশোরে গেলাম গত বছর, সেখানে আমাদের একজন বোন, মানে 2000 কর্মী আছে, উনি হলেন তার শোরুম আছে এবং সেখানে শেখ হাসিনার থেকে উনি 2-3 বার পুরস্কার পেয়েছেন। সেই বোনটা আমাদেরই, এবং উনি ওনার বিরাট শোরুম আমাকে নিয়ে গেছেন। সেখানে বিভিন্ন ধরনের কারুকাজ করা শিল্প আর কি, হস্তশিল্প। তো এইভাবে আমরা নারী উদ্যোক্তা তৈরির চেষ্টা করছি এবং নারীরা যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে। প্রথমত নিজের হাত খরচাটা যেন ম্যানেজ করতে পারে, দ্বিতীয়ত হাজব্যান্ডকে, পরিবারকে একটু সহযোগিতা করতে পারে। কারণ আজকাল তো হালাল রোজগার এর উপরে আসলে সংসার চালাতে হলে সবাই কিছু না কিছু করা লাগে। তো এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের বোনদেরকে ইনকাম করা, পরিবারকে সহযোগিতা করা আমরা উদ্বুদ্ধ করছি। কি কর্মসূচি আছে যদি আমাদের দু একটা বলেন? আচ্ছা, এই কর্মসূচি হলো প্রত্যেকে তার ব্যক্তিগতভাবে তার কর্মসংস্থানই করে। আমরা আবার নিজেরাও চেষ্টা করি, আমাদের সমাজ কল্যাণমূলক কাজের অংশ এটা, যে আমরা নিজেরাও চেষ্টা করি তাদেরকে সহায়তা করতে। হ্যাঁ, আর দ্বিতীয়ত কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে? হ্যাঁ, এটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
এবং প্রশিক্ষণের পরে আমরা তাদেরকে কর্মসংস্থানের জন্য কর্মসংস্থানের জন্য মিনিমাম আর্থিকভাবে সহায়তা করে আর্থিক সহায়তা থাকেন। করি, মিনিমাম পুঁজি দেই। ওটা খুব ছোট আকারে হয়, কিন্তু আস্তে আস্তে তিনি নিজের যোগ্যতা দিয়ে তিনি বড় হন। আচ্ছা, আমরা যদি একটু অন্য ধরনের প্রশ্নে যাই, 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম নিয়ে ব্যাপক আলোচনা জি। আছে। জামাত ইসলাম তাদের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে অনেকবার তাদের স্টেটমেন্ট দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। জি। নারীদের মধ্যে আপনারা যখন কাজ করেন, এই ইস্যুটা কি আপনাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়? বা যদি নারীদেরকে মধ্যেও কেউ এই ধরনের জায়গাতে আসে, সেক্ষেত্রে আপনারা এটা মোকাবেলা কিভাবে করেন? আচ্ছা, আসলে 71 ইস্যুটা এখন একটা বাতিল ইস্যু। না, আমি শুধু এখনকার বলছি না, আপনারা যেটা বিগত সময় আচ্ছা, ধরেও যাই এটা হোক, নিয়ে কাজ করেন, হ্যাঁ। চ্যালেঞ্জটা কি ছিল জি জি। আপনাদের? তো 71 ইস্যুটা আমাদের জন্য কখনো মুখ্য হয়ে দাঁড়ায়নি। প্রথমত 71-এ এই যে 71 নিয়ে যে সমস্ত প্রভাকাণ্ডা ছিল এবং জামাতের যে নেতৃবৃন্দকে এই ইস্যুতে তাদেরকে মানে জুডিশিয়াল কিলিং হয়েছে, এটা মানুষ বুঝতে পেরেছে যে তাদের এলাকার মানুষ, তাদের কাছের মানুষ যারাই তাদের সাথে মিশে সবাই জানে যে এরা হলো খুব পিওর মানুষ, এরা এই ধরনের কাজ কখনো করে নাই, করতে পারে না। মানুষের তো একটা বিবেক আছে প্রত্যেকটা মানুষের। তো এই জন্য আমরা মহিলা বিভাগ, আমরা এদের সাধারণ মহিলাদের সাথে মিশিয়ে দাওয়াত দিই। এই বিষয়টা নিয়ে আমাদের খুব একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় না। তো একবার, সে অনেক দিন আগের কথা, 1976 সালে সম্ভবত, 76-এরও আরও না, ওই যে আব্বাস আলী খান সাহেব যখন দাঁড়াইছিলেন ইয়াতে, ওই মতিঝিলে, স্বাধীনতার পরপর, 86 সালের নির্বাচনে, ওকে। তখন আমি দাওয়াতি কাজ করতে গেছি। তখন আমাকে একজন প্রশ্ন করছে, এক মহিলা বলছে যে 71-এ জামাত এই করছে, আপনি তো জানেন না? আমি জানি। আমি তো শোনেন, ওই সময় আমি ক্লাস 8-এ পড়তাম, আমি ছোট ছিলাম না। আপনি যদি 9-এ পড়েন, আমি 8-এ ছিলাম। সুতরাং 71-এ কী করছে, কে কী করছে, এটা আমি জানি ভালো করে, আমাকে নতুন করে শিখাতে আসবেন না। তো কাজেই 71 আমাদের সামনে এখন মানে আমাদের অন্তত মহিলাদের দাওয়াতের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হয়নি, হচ্ছে না। আর একটু ডিপলি যাই, যে আপনার দল থেকে নারীদেরকে সংসদ নির্বাচনের প্রার্থী করার একটি পরিকল্পনা হচ্ছে বা আলাপ আলোচনা চলছে বলে আমরা জানতে জি। পেরেছি। বিষয়টাকে আপনি মহিলা জামাতের প্রধান হিসেবে কিভাবে দেখছেন? এতদিন তো আমরা সাধারণ নির্বাচনগুলোতে আপনাদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ খুবই কম দেখেছি, হয়তো জি। উপজেলা পর্যায়ে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তো খুব ছোট পর্যায়ে 2-3 জায়গায় আমরা দেখেছি জি। পার্টিকুলার। আসলে সময়ের প্রেক্ষাপটে কর্মসূচিতে আসে, পরিবর্তন আসে। তো আমাদের মানে নারীদেরকে আমাদের রাস্তায় বা একেবারে ইলেকশনে নামাতেই হবে এমনও কোনো নাই, অব্লিগেশন নাই। আবার নামাবো না এই ধরনের কোনো শক্ত অবস্থানও নাই। এখানে সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এটা সংগঠন যে সিদ্ধান্ত নেবে ওটার সাথে আমরা একমত। সম্প্রতি তো মজলিসে সূরার অধিবেশন শেষ হয়েছে, জি। জামাতের সব সিদ্ধান্তই তো সূরা থেকে পাশ সূরাতে করার হয়। পরেই সামনে আসে। জি, আমরা কি আশা করতে পারি কতজন নারী ভোটে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী হিসেবে? এটা আমাদের মজলিস শুরায় বিষয়টা এসেছে, কিন্তু ওখানে কোনো সিদ্ধান্ত হয়নি, বরং আমিরে জামাতের উপরেই এটা করা হয়েছে, দায়িত্বভার দিয়ে দেওয়া জি। হয়েছে। যদি আমরা ধরেই নিই নারী প্রার্থী আসবে, কেমন আসতে পারে? 10 জন, 12 এটা জন? এখনই বলা সম্ভব না। এটা তো আমাদের দলীয় ফোরামের সিদ্ধান্তের ব্যাপার। শুরা তো আমিরে জামাতকে দায়িত্ব দিয়েছে, এখন আমিরে জামাত ডিসিশন নেবেন, সেটা আমরা জানতে পারবো পরে। সূরা অধিবেশন কর্মপরিষদেও আপনারা আছেন? যে আমরা কর্মপরিষদে তো আছি। এই যে সূরা এবং কর্মপরিষদে আপনাদের পরামর্শগুলো, সিদ্ধান্ত তো নয়, পরামর্শগুলো কিভাবে বিবেচনা করে? মানে কেন্দ্র একদম কি খুব মানে পূর্ণভাবে বিবেচনা করে। যেমন আমাদের শুরার অধিবেশনে মানে অনেক বড় রুম, এক পাশে আমাদের ভাইয়েরা, মাঝখানে তো Partition। সুন্দর করে পর্দা দেওয়া, আর আমরা মহিলারা এক পাশে। সেখানে মহিলাদের পক্ষ থেকে আমি কথা বলি, আমাদের বোনেরা যে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নটা আমি উত্থাপন করি, আমিরে জামাত জবাব দেন, এবং আমাদের পরামর্শ, ভাইদের থেকে যে পরামর্শগুলো নেওয়া হয় একই পরামর্শ আমাদের থেকেও নেওয়া হয় একইভাবে, যে আপনারা বোনেরাও পরামর্শ দেন।
আমাদের কথা বলার সুযোগ থাকে, মতামত প্রকাশের সুযোগ থাকে, এবং আমাদের পরামর্শগুলো ভাইদেরগুলো যেমন গ্রহণ করে আমাদেরটাও গ্রহণ করে, সমমান দিয়েই। সমমান দিয়ে। আমরা যদি আরেকটু উপরের দিকে যাই, নির্বাহী পরিষদ জামাত ইসলামের সর্বোচ্চ পরিষদ, সেখানে আমরা কোনো নারী প্রতিনিধিত্ব আচ্ছা, দেখি না। নির্বাহী পরিষদে এখনো নারী প্রতিনিধিত্ব আসেনি, কিন্তু আমাদের কাছে নির্বাহীর আগেও আমাদেরকে এজেন্ডাগুলো জানানো হয়, নির্বাহীর পরেও আমাদেরকে জানানো হয়। আর এখানে বিষয় হচ্ছে যে নির্বাহী খুব যখন তখন নির্বাহী বসতে হয় আসলে, আর দিন না, রাত না, সকাল না, সন্ধ্যা না, অনেক সময় হয়তো লং টাইম সারাদিন ধরেও নির্বাহী চলে। সে অবস্থায় মহিলাদের জন্য আসলে বাস্তবে এটা সমস্যা। তো ওই চিন্তা করে আমিরে জামাত, ওই চিন্তা করেই এখনও আমরা নির্বাহীতে আসিনি, কিন্তু নির্বাহীতে আমরা আসবো না অথবা নির্বাহীতে কখনোই নেওয়া হবে না, এরকম কোনো চিন্তা নাই আমাদের। 54 বছর মানে বাস্তবতা না, বাস্তবতা চিন্তা করেই এটা হচ্ছে। দেখুন, আমরা যেটা জানি গত 17 বছরে আপনারা না, তারপরে ওইটার প্রসেসিং চলছে, এখন যে কিভাবে, জি, কিভাবে যে করা যায় সেটা আলাপ আলোচনা চলছে। আচ্ছা, না রাখার পিছনে আপনি যে কারণটা বললেন বাস্তবসম্মত কারণ মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু আমরা তো দেখেছি ইতিপূর্বে আপনারা অনলাইনেও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা ঢাকা থেকে সারা বাংলাদেশে কানেক্ট হয়ে মিটিং হ্যাঁ, করেছেন। সেটাই। তো নির্বাহী পরিষদেও তো এভাবে হওয়ার সুযোগ থাকে, ওইভাবেও চিন্তা করা হচ্ছে আর কি, ওইভাবেও চিন্তা করা, সংস্কারের চিন্তা করা হচ্ছে, জি। আমরা বলতে পারি। ওকে, খুবই ভালো। আমরা যদি একটু দেখি যে বাংলাদেশে যদি আপনারা জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে রাষ্ট্রের মডেল কি হবে নারীদের জন্য, যেমন তুর্কি, তিউনিসিয়া বা এরকম কিনা? যে কারণ হিজাব, নেকাব এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, পর্দা। তো এখন তো জেনজিদের একটা ভালো প্রভাব দেশে, তো তাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের আসলে চিন্তা ভাবনা কি? যদি জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি আসে, তাহলে নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করা, মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি করা, এটাই হবে জামাতের মূল টার্গেট। এই যে হিজাব ফোবিয়া, এটা তো আসলে ওয়েস্টার্ন কান্ট্রির, মানে ওইটা একটা স্লোগান, আর এটার মধ্যে দিয়ে তারা আসলে মানে ইসলামের বিরুদ্ধে মহিলাদেরকে করতে চাচ্ছে, মানে বিরক্ত করতে চাচ্ছে, ইসলামের উপরে যেন বিরক্ত হয়। ইসলামে কিন্তু লা ইকরাহা ফিদ্দিন, কোনো দিনে জবরদস্তি নেই। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি মিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত রজ্জু ধারণ করবে। তো এখানে একদম পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে যে কে হিজাব পরবে, কে হিজাব পরবে না, এবং পোশাকে ন্যূনতম শালীনতা প্রত্যেকটা মানে ধর্মের মানুষই এই পোশাকের ন্যূনতম শালীনতাটা বজায় রাখে। ওইটুকু শালীনতা বজায় রাখলেই হবে। এরপরে যে চাইবে হিজাব পরবে, যে চাইবে ইসলাম গ্রহণ করবে, ইসলামকে জানবে, এগিয়ে আসবে, এখানে কারো উপরে কিছু চাপানো হবে না। আরেকটা যদি আমি আরো খোলাখুলি বলি, অনেকে মুখ ঢাকাটাকে বেশি ফেভার করে, অনেকে মুখ না ঢেকে হিজাব পরাটাকে, নেকাব আর হিজাব বিতর্ক। মানে জামাত ইসলামের কোনো অবস্থান আছে কিনা? জামাত ইসলাম কোনটাকে প্রেফার করে? এখানে জামাত ইসলামের আলাদা কোনো অবস্থান নেই, তবে আমরা যারা রুকন আমরা সাধারণত নিকাব দেই। এটা কি আপনাদের দলীয় নির্দেশনা বা? দলীয় নির্দেশনা নয়, এটা হলো আমাদের তাকওয়ার চিন্তা করেই আমরা দেই, নেকাবটা দেই। কিন্তু কেউ যদি নেকাব না দেয় তাহলে সে একেবারে রুকন হইতেও পারবে না, রুকন থাকতে পারবে না, এমন কোনো কথা নেই। আমরা যদি আরেকটা দেখি যে আপনাদের সমালোচনা আছে প্রচুর, যেটা হলো যে বিভিন্ন জায়গায় দেশের আপনারা যখন হামলার শিকার, নির্যাতনের শিকার বা কটূক্তির শিকার হন, সেক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে আপনাদের কেমন একটা অনীহা দেখা যায়। মানে অনেক সমালোচনার পরে 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে গেলে একটা প্রতিক্রিয়া আসে বলে অভিযোগ হয়েছে। সম্প্রতি আপনাদের প্যানেল থেকে নির্বাচিত বিভিন্ন ছাত্র সংসদের নেত্রীরাও বিষয়টা নিয়ে কথা বলেছেন। তো বিষয়টা কি আপনি কিভাবে দেখতেছেন? আচ্ছা, আসলে প্রতিক্রিয়া তো মনে করেন এই কাজগুলা যারা করছে তারা কিন্তু চিহ্নিত ব্যক্তি এবং চিহ্নিত দলের। আর আমরা চাই যে বিভিন্ন দলের মধ্যে সংঘাত না বাঁধুক, অন্তত পক্ষে সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকুক। এই জন্য স্থানীয়ভাবেই প্রতিবাদটা করা হয়, সব প্রতিবাদই সরাসরি কেন্দ্র থেকে করা হয় না। আর
শুধু প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু সমাধান হয় না, এখানে সরকারি পদক্ষেপ নেওয়া লাগে। আপনাদের জনশক্তি বা আপনাদের যারা সমর্থন করে তাদের তো একটা বড় আশা যে কেন্দ্র থেকেও এটার বিরুদ্ধে স্টেপ। যেমন আমরা যদি খুব ছোট করে বলি, রিসেন্ট ঘটনা, বিভিন্ন জায়গায় তালিম করতে যে আপনারা হয়রানির শিকার হয়েছেন, এটা দেখে গেছে 48 ঘন্টা পরে যে আপনারা প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন জায়গায় সমালোচনা হওয়ার পর। তো আপনাদের কি এটা, আপনার জায়গা থেকে কি মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে, যে এটা আরো আগে আপনাদের জায়গা থেকে একটা মেসেজ দেওয়া উচিত ছিল না? আসলে আমরা মানে প্রতিবাদ জানাচ্ছি না তা না, আগে হোক পরে হোক প্রতিবাদ জানাচ্ছি। এখন প্রত্যেকটা বিষয় যদি আমরা শুধু প্রতিবাদ দিতেই থাকি তাহলে এই প্রতিবাদটা একদম বাস্তবে যেটা মানে কার্যকর করা, এই কার্যকর করার তো পরিবেশ থাকে না। কার্যকর করতে হলে কি হয়, তা আমাদের লোকদেরকে লাগাই দিতে হবে মারামারি করার জন্য, কিন্তু আমরা সেটাতে যেতে চাই না, এটা সমাধান না। এই জন্য আমরা নিয়মতান্ত্রিক পন্থায় একদিকে সরকারের কাছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ জানানো, অথবা পুলিশের কাছে, অথবা স্থানীয় যে থানা সেখানে আমরা জানাচ্ছি। আর সবচেয়ে বিষয় হলো যে এবার আমার সুরার অধিবেশনে আমাদের বোনেরা আসছেন, বললেন যে আমাদের বোনেরা এখন এতটা প্রতিবাদ মুখর হয়েছে যে ওরা ফিরে যেতে বাধ্য হয়, ওরা কোনো সমস্যা করার আগেই আমরা ওদেরকে তাড়াই দিই। মানে যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ, হ্যাঁ, যেখানেই তারা হামলা করবে সেখানেই প্রতিরোধ করবে আমাদের বোনেরা, এবং যার ফলে ওই সন্ত্রাসীরা সুযোগ পায় না। আমাদের ভাইয়েরা হয়তো আশেপাশে থাকে, তারা আসার আগেই বোনেরা এদেরকে বের করে দেয়। আচ্ছা আচ্ছা, খুবই একটি ব্যাপার যেটা আমরা কেউই চাই না যে সংঘাত হোক, তারপরেও এটা যে আপনাদের আত্মরক্ষার জায়গা থেকে আপনারা প্রতিক্রিয়া জানাবেন বা প্রতিরোধ করবেন। ধর্মনিরপেক্ষ নারীবাদী বিভিন্ন আন্দোলন বাংলাদেশে আছে, সারা বিশ্বেই আছে। তো এই আন্দোলন সম্পর্কে আসলে আপনাদের অবস্থানটা কি? কোনো অবস্থান আছে কি তাদের সাথে সমঝোতা বা তাদেরকে সহযোগিতা বা তাদেরকে আপনাদের দাওয়াত পৌঁছানোর, এই কার্যক্রমটা কেমন? আসলে ধর্মনিরপেক্ষ, ধর্মহীন, ইসলাম বিরোধী এইসব নারী আন্দোলন আছে, ওদের সাথে আমাদের যোগাযোগ ইদানিং হচ্ছে, যোগাযোগ হচ্ছে। বিভিন্ন ফোরামে আমরা তাদের সাথে মিট করতেছি, হয়তো একই ফোরামে আমাদেরকেও ডাকলো, তাদেরকেও ডাকলো, তখন তাদের সাথে আমাদের মত বিনিময়ের সুযোগ হয়, সৌজন্য সাক্ষাৎ হয়, এবং এই ক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু পজিটিভ পাচ্ছি, আমাদের প্রতি পজিটিভ পাচ্ছি, এবং আমাদের সম্পর্কে তাদের যে নেগেটিভ ধারণা ছিল সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের ব্যক্তির চাইতে দলের চাইতে জাতীয় স্বার্থটা বড়। আমরা জাতীয় স্বার্থে যে সমস্ত পয়েন্টে এবং নারী জাতির স্বার্থে যে সমস্ত পয়েন্টে আমরা একমত হতে পারি, আমরা সেখানে একমত হব, এবং তাদের থেকে আমাদের দূরত্বটা কমে আসুক, এটা আমরা চাই। কিন্তু বেসিক পয়েন্টে নারীদেরকে পুরুষ বানিয়ে ফেলা, অথবা পুরুষের দায়িত্ব সব তার কাঁধে, মহিলার কাঁধে দিয়ে এরপরে তাকে মর্যাদা দেওয়া, এইসবের মানে আমরা অবশ্যই বিরোধিতা করি। কিন্তু মহিলাদের অধিকারের প্রশ্নে যে সমস্ত বেসিক দিকগুলো আছে, এগুলোর ব্যাপারে আমরা তাদের সাথে একমত, এবং তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। ওকে, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, 2-3টা প্রশ্ন আছে, আমরা শেষ করে দেব খুব দ্রুত। যেটা যে আমরা নির্বাচনকে কেন্দ্র করে দেখছি আপনাদের প্রার্থীরা বিভিন্ন জায়গায়, যেটা আপনি যেটা বললেন মজলিসে শুরা বা জামাত ইসলাম মহিলা জামাতের সঙ্গে যে প্রোগ্রামগুলো করে, আমাদের কাছে যে তথ্য আছে, আপনারা একটা পর্দা টাঙিয়ে দিয়ে তারপরে কথা বলেন, এটা আপনাদের একটা রেওয়াজ বা নীতি। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বিভিন্ন আসন কেন্দ্রিক আপনাদের যে নির্বাচনী সভা বা প্রচারণা, সেখানে পুরুষদের সঙ্গে এই ধরনের কোনো পর্দার ব্যবস্থা নেই। এমনকি আমরা যেটা জানি যে আপনাদের দলের নির্দেশনাও আছে নারীদের ছবি পাবলিকলি না নিয়ে আসার, বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেগুলো ব্যবহার করেন সেখানেও নিজেদের ছবি সাধারণত আপনারা ব্যবহার করেন না। কিন্তু আমরা যেটা দেখছি যে রুট লেভেলে একদম তাদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করছেন, একসঙ্গে পুরুষের সঙ্গে নারী, এবং সেই ছবিগুলো উঠিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন। বিষয়টি কি আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এটা আমি তো আগেই বলেছি যে আসলে সময়ের প্রেক্ষাপটে পরিবর্তনশীল হয়, মানে অবস্থা পরিবর্তন হয়। তো যেমন ধরেন আমরা আমাদের দলীয় ফোরামে আমাদের রুকন সম্মেলন যখন হয় বা আমাদের যখন শুরার অধিবেশন হয়, তখন আমরা সবাই ইসলাম সম্পর্কে আমরা জানি, বুঝি, সচেতন। এই জন্য আমরা এখানে পর্দাটা মেনটেন করে আমরা খুব সহজে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটা হলো পাবলিক প্লেস,
পাবলিক প্লেসে যে পুরুষ মহিলাদের যদি আলাদা ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু মহিলারা তার যে প্রার্থী, এলাকার প্রার্থী, সে প্রার্থীকে তো দেখতে পাচ্ছে না। তার ফলে মানে মহিলাদের মধ্যে এক ধরনের আসলে নেগেটিভ অ্যাটিটিউড কাজ করবে। তো এই জন্য এখানে পাবলিক প্লেসে মহিলা পুরুষ উভয়ই থাকতেছে, কিন্তু মহিলারাও শালীনভাবে আসতেছে, পর্দা সহকারে আসতেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সাংঘর্ষিক কিনা? ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা সাংঘর্ষিক না। কারণ কি যে সেখানে যতটা সম্ভব সেপারেটনেস বজায় রাখা হচ্ছে এবং যতটা সম্ভব সেখানে শালীনতা, ভদ্রতা বজায় রাখা হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের যে অনেক কর্মীর একসাথে সমাবেশ হলো না, যে কত কেউ কেউ বলছে 10 লক্ষ সমাবেশ হয়েছে। সেখানে যে সাধারণ মহিলারা ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে, দেখছে, কিন্তু বলছে যে একজন মহিলা বলছে যে আমি খুবই নিরাপদ বোধ করেছি। না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনারা দলীয় ফর্মে প্রোগ্রাম করে আপনারা সেই ছবিগুলোর সামাজিক মাধ্যমে আমরা কেন দিচ্ছি? কারণ কি যে আজকাল তো হলো ছবিটাই হলো ডকুমেন্ট, তো আমরা যে এই প্রোগ্রামটা করছি এটার ডকুমেন্টটা আমরা পেশ করতেছি। এটা আমাদের এর জন্য মানে নির্বাচনী কাজের জন্য, নির্বাচনী প্রচারের জন্য এটা দরকার। আমাদের এখানে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই। আমরা ছোট ছোট 2-3টে প্রশ্ন করি যে বাড়ি বাড়ি যে ভোট চাওয়া, আমরা জানি খুব স্পেসিফিক ধরে আপনারা ভোট চাচ্ছেন, এটা আসলে কবে থেকে শুরু হলো? এটা কবে থেকে শুরু করেছি এটা আমি একদম শুরুতেই আপনাকে বলেছি যে আসলে নারীরা কিভাবে রাজনীতিতে, বা নারীদেরকে আমরা কিভাবে রাজনীতি বুঝাই। আমরা তাদেরকে রাজনীতি বুঝাই না, বরং ইসলাম যখন তারা বুঝে তখন তারা রাজনীতিতে। আপনারা এখন নির্বাচন কেন্দ্র করে এখন নির্বাচন কেন্দ্রিক, এটা তো ওই যখন থেকে আমাদের প্রার্থী বাছাই হয়েছে তখন থেকেই আমরা আমাদের যখন আমরা ব্যক্তিগত কন্ট্যাক্টে যাই অথবা গ্রুপ দাওয়াতে যাই তখন আমরা বলি যে এই আমাদের প্রার্থী, এই দেখেন। আর ভোট দেওয়ার যে গুরুত্ব, বিশেষ করে ভোট একটা পবিত্র আমানত, এটা যদি ভালো পাত্রে দেওয়া হয় তাহলে এটা সুফল জনগণ পাবে এবং আপনি এটা সব পেতে থাকবেন। যদি আপনি একটা বাজে লোকের যদি ভোট দেন অথবা আপনার ভোট না দেওয়ার কারণে একটা ভালো লোক নির্বাচিত হয়ে গেল, সেটা দিয়ে ভোট দেওয়ার গুরুত্বটা তাকে ভোট দেওয়ার গুরুত্বটা আমরা বুঝাই। তালিমের কাজগুলো আপনারা সাধারণত কি স্টেপে কিভাবে করেন গ্রাম মহল্লায়, একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে? প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা তো প্রথমত তাদের মধ্যে যে কোরআনের যেই শিক্ষাটা, মানে কোরআন সহি করে আমাদের মহিলারা তো পড়তে পারে না, তার ফলে তো আসলে নামাজ শুদ্ধ হয় না। তো আমরা এই জিনিসগুলাই তাদেরকে বলি যে প্রথমে আপনারা সহি শুদ্ধ করে সূরা কেরাত, দোয়া দরুদ শিখেন, তারপরে আপনারা সুন্দর করে নামাজটা শিখেন, সুন্দর করে ওযুটা শিখেন। এই জিনিসগুলা আমরা তাদের মানে এইভাবে আমরা তাদের মানসিক ক্ষেত্র প্রস্তুত করি। আর তারপরে মানে যারা শিক্ষিত তারা কোরআনটা সহি করার সাথে সাথে কোরআনটা বুঝে পড়ে, আর যারা কম শিক্ষিত তাদেরও তো মানে কোরআনের দাওয়াত দিতে হয়। কারণ কি, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য জীবনযাপন ব্যবস্থা, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো কাজেই কোরআন থেকে হেদায়েত পেতে হলে এই কোরআন তো আমাদের বুঝে পড়তে হবে। আর কোরআনের সহজ তাফসির মানে সহজ ব্যাখ্যা আমরা তাদের সামনে উপস্থাপন করি। আরেকটা জিনিস হলো যে আমরা তাদের সুখ দুঃখে অংশগ্রহণ করি, তাদের কার কি সমস্যা, সুবিধা অসুবিধা, পারিবারিক সমস্যা, কাউকে একটু কাউন্সেলিং করা, কাউকে একটু আর্থিক সহায়তা করা, কাউকে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, জনকল্যাণমূলক কাজ আমরা করি। এবং এটা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত হাদিস অনুযায়ী। সুতরাং আমরা শুধুমাত্র আসলে জনগণের ভোট পাওয়ার জন্য না, বরং আমরা চাই আল্লাহর এই বান্দাদের সেবার মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং আমাদের দুনিয়া আমরা কি পাবো এটা আসল কথা না, আখিরাতে নাজাত পাবো, এটাই আমাদের টার্গেট থাকে। বিরোধীদের অভিযোগ আছে আপনারা এই তালিমের মধ্যে যে ভোট চাচ্ছেন বা প্রচারণা চালাচ্ছেন, এই অভিযোগের কোনো জবাব দিবেন কিনা? আসলে এটা বরং তাদের বেলায়, অন্যদের বেলায় প্রযোজ্য, আমাদের বেলায় না। কারণ আমরা তো সারা বছরই ইসলামের দাওয়াত দিচ্ছি, এমন না যে আমরা শুধু ইলেকশনের সময় ইসলামের দাওয়াত দিচ্ছি, তা না। বরং যারা বলে যে মানে সারা বছর ইসলামের সাথে সম্পর্ক নাই, এখন বলে যে মদিনার ইসলাম কায়েম করবে, তারাই তো মানে এই ধরনের ইয়ে করছে, অভিযোগ তুলছে বলে। হ্যাঁ,
তো কাজেই আমাদের ইয়াটা হলো সারা বছরই আমাদের এই দাওয়াতটা, এটা শুধু ইলেকশন কেন্দ্রিক না। আচ্ছা, আমরা যদি একটু ভিন্ন দিকে যাই, আপনারা তো মোটামুটি মানে এই যে যারা স্টুডেন্ট লাইফ শেষ করে সংসার জীবনে বা যারা কর্মজীবী আছেন তাদের মধ্যে কাজ জি, করেন, জি। আপনাদের শিক্ষার্থীদের মাঝে কাজ করে ছাত্রী সংস্থা, নারী শিক্ষার্থী। জি, জি। আমরা শিবিরের কার্যক্রম যেভাবে সামনে দেখি, সাধারণত ছাত্রী সংস্থার কার্যক্রম এভাবে দেখি না। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা জানার আকাঙ্ক্ষা যে ছাত্রী সংস্থা আসলে কীভাবে কাজ করে, তাদের মূলনীতি কী বা তাদের কর্মপদ্ধতিগুলো কী। তো এই বিষয়ে কি আপনি আমাদেরকে কিছু বলতে পারেন? আচ্ছা, আমি ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী ছিলাম এক সময়, সে তো হ্যাঁ। অনেক বছর আগের কথা। ছাত্রী সংস্থার তো মানে 3 দফা কর্মসূচি তাদের। প্রথম দফা হলো দাওয়াত দেওয়া, আর দ্বিতীয় দফা হলো মেয়েদেরকে সংগঠিত করা এবং তাদেরকে ইসলামের আলোকে তাদের জীবনটা গড়ে তোলা। তৃতীয় হলো ছাত্রীদের মধ্যেকার যে সমস্ত সমস্যা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, ছাত্রীদের সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, এগুলো সমাধানের চেষ্টা করা। এই 3টা কর্মসূচি নিয়ে ছাত্রী সংস্থা কাজ করছে। আপনি জানেন যে বিগত স্বৈরাচার আমলে যে ছাত্রী সংস্থা, শিবিরের মতো ছাত্রী সংস্থাও তাদের রোষের শিকার হয়েছে এবং এই নিরীহ মেয়েগুলোকে তারা কোরআন ক্লাস করছে, তারা মানে একটা বইয়ের উপরে পাঠচক্র করছে, জ্ঞান অর্জন করছে, সেখান থেকে তাদেরকে সেই মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হলো এবং ওদেরকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। তো এমনকি যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী সংস্থাকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনও দেওয়া হয়েছিল। তো এখন ছাত্রী সংস্থা এই জন্য তারা বিকল্প নামে কাজ করতো, ছাত্রী সংস্থার নামে করতে পারতো না। এখন কি অবস্থা? তো এখন তো ছাত্রী সংস্থা প্রকাশ্যে নিজেদের কাজ করছে এবং আল্লাহর রহমতে সংসদ নির্বাচনগুলোতে তারা ভালো ভূমিকা রাখতেছে। দেশের সব প্রতিষ্ঠানে কি ছাত্রী সংস্থার কমিটি বা দাওয়াত সব আছে? প্রতিষ্ঠানে বলা যাবে না, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে আছে। যদি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জি, দেখি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই প্রাইভেট ভার্সিটি, তারপরে স্কুল কলেজ, স্কুল জীবন থেকেই তো তাদের থাকে, মেয়েদের টার্গেট থাকে। আমরা সবশেষ একটি প্রশ্ন থেকে করতে চাই, জামায়াত ইসলামের যদি আমরা রাজনৈতিক পথ চলা দেখি, এই বছর যেভাবে ছাত্র শিবিরকে মডেল হিসেবে সামনে নিয়ে আসা হচ্ছে বা ছাত্র শিবিরকে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ঘরোয়া বৈঠকেও শুনছি যে প্রার্থী দিবে জামাত, জিতিয়ে আনবে শিবির, এরকম জিনিসগুলো। তো এই জায়গাগুলো আমরা অতীতের নির্বাচনে অপেক্ষাকৃত কম দেখেছি। তো এবার এরকম বেশিভাবে শিবিরকে সামনে নিয়ে আসা হচ্ছে বা শিবিরের উপর ভর করে একরকম প্রচারণা চালানো হচ্ছে কেন? জামাতের কি নিজস্ব কিছু মডেল নেই? আপনারা আসলে শিবিরের উপরে নির্ভর করছে তা না, বরং আসলে ইসলামের যে শাশ্বত নীতি শিবির মেনে চলছে বলেই তাদের প্রতি এই যে সাধারণ ছাত্রছাত্রীর সমর্থন এত বেড়েছে। ওরা হলো আমাদের জেনজি, তাই না, আমাদের এই ইয়াং জেনারেশন। তো এখন তো বাংলাদেশের সে অন্তত 4 কোটির উপরে আমাদের ইয়াং জেনারেশন, মানে যারা ভোটার। তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কাজ করার জন্য শিবিরের পলিসিটা একটা ফলপ্রসূ পলিসি। আবার এদিকে মহিলাদের মধ্যে কাজ করার জন্য, মহিলাদেরকে আকর্ষণ করার জন্য যে সমস্ত পলিসি, সেগুলোও জামাত গ্রহণ করছে। সব বয়স, সব পেশা নির্বিশেষ সব মানুষের মধ্যেই জামাত কাজ করছে। জামাত থেকে শিবিরের জনপ্রিয়তা বেশি, কি বলবে? জামাত থেকে শিবিরের জনপ্রিয়তা, এখন জামাতের জনপ্রিয়তাটা এখনো প্রমাণিত হয়নি, শিবিরের জনপ্রিয়তা প্রমাণিত হয়ে গেছে। কাজেই আমি আশা করব যে জামাতের জনপ্রিয়তাও প্রমাণ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি দুটোর কোনটাকে বেশি বলতে চান? না, নাকি দুটোই সমান? জামাত তো হলো সারা দেশব্যাপী, আর শিবির তো হলো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের গ্রহণযোগ্যতাটা বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং প্রতিদিনই বাড়ছে, আমরা আশা করতেছি। আমার এক সহকর্মী সবসময় আওয়ামী লীগেরই মানে পছন্দের আর কি, আওয়ামী লীগ ভক্ত। গতকাল আমাকে বলতেছিল যে ম্যাডাম এবার তো আসলে জামাতের দিকেই সবাই যাবে। আমি বলছি তুমি কোন দিকে যাবো? আমিও জামাতের দিকে যাব। মহিলারা এইভাবে আকৃষ্ট হচ্ছে এবং তারা আসলে জেনে শুনে বুঝেই, কিন্তু বাস্তবতা বুঝেই করতেছে। অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম। আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন আমাকে। দর্শকবৃন্দ, আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটা দেখেছেন।
আপনাদেরকে অনেক মোবারকবাদ এবং সারা দেশবাসীকে সালাম জানাই। আমাদের আসন্ন নির্বাচনে যাতে আপনারা যোগ্য ব্যক্তিকে এবং যোগ্য দলকে নির্বাচন করে আপনারা দেশের কল্যাণে প্রত্যেকেই অবদান রাখতে পারেন এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত মানুষকে আপনারা নির্বাচন করবেন, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। আমরা তার থেকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ। অন্য সব খবর এবং নিয়মিত আপডেট পেতে ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন।